আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের শিক্ষা এবং দীক্ষা এই দুটো বিষয় নিয়ে ভীষণ রকম বিতর্ক হচ্ছে। যারা পক্ষের লোক তারা বলার চেষ্টা করছেন যে তিনি দেশ বিদেশ থেকে যে শিক্ষা গ্রহণ করেছেন, দীক্ষা গ্রহণ করেছেন, পরিবার থেকে যে শিক্ষা গ্রহণ করেছেন, এটা কিয়ামত পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয় হার্ভার্ড বা ক্যামব্রিজে পড়ে এটা অর্জন করা সম্ভব হয় না। আর এক পক্ষে বলার চেষ্টা করছেন যে আরে বাবা, পরিবার থেকে তো অনেক কুলাঙ্গার জন্ম নেয়, আর পরিবার থেকে তিনি কি শিক্ষা গ্রহণ করেছেন? পরিবারের মধ্যে তো এরকম তাকে শিক্ষা দেওয়ার মতো শিক্ষিত লোকজন থাকা লাগবে, পিএইচডি ডিগ্রি হোল্ডার থাকা লাগবে, পরিবারের মধ্যে এরকম জ্ঞানী গুণী দার্শনিক চিন্তা চেতনাওয়ালা সফল মানুষ থাকতে হবে। তো তার পরিবারের মধ্যে কয়জন কবি আছেন, কয়জন সাহিত্যিক আছেন, কয়জন প্রতিষ্ঠিত শিল্পপতি আছেন, কয়জন রাজনীতিবিদ আছেন? এখন তিনি যে জিনিসটা পেয়েছেন সেটা হলো তার বাবার একটা লিগেসি। কিন্তু তার বাবার কাছ থেকে যদি তিনি সেই শিক্ষাটা গ্রহণ করতেন, তিনিও তো আর্মিতে চান্স পেতেন, তিনিও তো সেই ব্রিটিশ রয়্যাল আর্মি থেকে ডিগ্রি নিয়ে সেনা কর্মকর্তা হতে পারতেন, রাজনীতিবিদ হতে পারতেন। তার মায়ের কাছ থেকে তিনি যদি শিক্ষা গ্রহণ করতেন, তাহলে তার মায়ের যে ক্যারেক্টারিস্টিক্স, যে চরিত্র, ব্যক্তিত্ব, তার যে আভিজাত্য, সেই জিনিসগুলো তার মধ্যে দেখা যেত। তো সেগুলো কি আছে? এই প্রশ্নগুলো আলোচনা হচ্ছে। তারেক রহমান সাহেবের যারা পক্ষের লোক তারা বলার চেষ্টা করছেন যে পৃথিবীর বড় বড় যারা শাসক তারা সবাই তো আসলে, অনেকে তো অক্ষর জ্ঞান ছিল না। সম্রাট আকবরের কি অক্ষর জ্ঞান ছিল? কিন্তু তিনি তো ইতিহাসের বা মহাকালের সবচেয়ে সেরা বাদশাদের অন্যতম। তো সেখানে তারেক রহমান সাহেব ইন্টারমিডিয়েট পাশ করেছেন, এটাই তো অনেক বেশি। কিন্তু তো ইন্টারমিডিয়েট পাশ না করে যদি নিরক্ষর থাকতেন তাহলে তো তার আকবর হওয়ার সুযোগ ছিল। কিন্তু আমাদের এই বাংলাদেশে তো বহু মানুষ যারা এমএ পাশ করেছেন, তারপরে দেশ দুনিয়া ভেজে ভেজে খেয়েছেন, তারা তো মানে একেবারে গোল্লা শুট খেয়ে এইরকম ইন্টারমিডিয়েট পাস তারেক রহমান সাহেবের পায়ের কাছে শুয়ে তার জুতা চাটার জন্য অতীত যেভাবে চেটেছেন এখনো চাটছেন। কত বড় বড় জেনারেল, কত বড় বড় মন্ত্রী, কত বড় বড় আমলা কামলা রাজনীতিবিদ কে না তারেক রহমান সাহেবের হাতে পায়ে না ধরেছে। তারেক রহমান সাহেব এতটা ভদ্র, এতটা নম্র, তিনি তো আমরা জানি, কিন্তু তিনি কখনো সেই কথা কারো কাছে বলেননি। এটা তার একটা পারিবারিক শিক্ষা। তো কাজে এটাকে আপনি কিভাবে দেখেন? এই যে আওয়ামী লীগ সরকার এত চেষ্টা করলো, তারা কি তারেক রহমান সাহেবের বিরুদ্ধে এরকম কোনো দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ আনতে পেরেছে? এই যে এত খাম্বা, এত হাম্বা, এত কিছু করলো, আচ্ছা এই ব্যবসার সঙ্গে তারেক রহমানের কোনো মালিকানা আছে, কোনো কিছু আছে, কোনো কিছুতে তারা খুঁজে পায়নি। তো এখন এই ধরনের কথাবার্তা কেন বলে? পৃথিবীতে দুটো জিনিস গোপন রাখা যায় না। কারো যদি খুব টাকা থাকে এটা গোপন রাখা যায় না, আর কেউ যদি প্রেমে পড়ে এটা গোপন রাখা যায় না। তো এখন তারেক রহমান সাহেব, তার যে টাকা আছে, তার প্যান্টের দিকে তাকায় দেখেন, জুতোর দিকে তাকিয়ে দেখেন, শার্টের দিকে তাকিয়ে দেখেন, এগুলো মানে একজন টাকাওয়ালা মানুষের এরকম চরিত্র থাকে না? তার স্ত্রীর পোশাক দেখেন, তার সন্তানদের পোশাক দেখেন, আর অন্যান্য যারা ধনী আমাদের দেশে, সেটা অবৈধভাবে হোক বৈধভাবে হোক টাকা আছে, তাদের পোশাক আশাক দেখেন, ছেলে মেয়েদের দিকে তাকায় দেখেন, ভাবসাবই আলাদা, সে অন্যরকম। তো সেটা নাই। এরকম একজন মানুষ রাষ্ট্র ক্ষমতায় এসছে, এটা তো আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আর প্রতিপক্ষে যারা লোকজন আছে তারা বললেন না, আরে বাদ দাও এই সমস্ত জিনিস, ঘুঘু ঘুঘু ঘুঘু। তার এক দাঁতের বুদ্ধি, তার এক নখের পরিমাণ চালাকি এখনো তোমরা অর্জন করতে পারোনি। দিদার সে বড় বড় জিনিস, সে কাঁচামরিচ আর লবণ দিয়ে আম যেভাবে মাখিয়ে মাখিয়ে মানুষ খেয়ে ফেলে, জাম যেভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে, তারপরে সে জাম, আমরা বলি জামের ঝামা, তারপর যখন মানুষ টুস টুস করে জাম খায়, ওভাবে তারেক রহমান সাহেব যত রকম জিনিস আছে তিনি খেয়ে হজম করে বড় বড় ঢেকুর তুলতেছেন, আর তোমরা বলতেছো সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। তো এই যে মানুষের যে আলোচনা বিতর্ক, এই যা কিছু হচ্ছে,
এটা মূলত উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠানে গেলেন এরপর থেকেই। আর এ সকল আলোচনা যে একেবারে ছিল না তা নয়, এ সকল আলোচনা ছিল একেবারে ক্ষীণ ক্ষীণ। মাঝে মধ্যে শেখ হাসিনা তার জমানাতে গালাগাল দিতেন, অনেকে যারা তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠজন তারা বিরক্ত হয়ে মাঝে মধ্যে দুই চারটা কথাবার্তা বলতেন ওই পর্যন্ত। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যাওয়ার পর এই বট বাহিনী হোক আর ঠট বাহিনী হোক, ইন্টারনেট থেকে শুরু করে সব জায়গাতে নানা রকম তর্ক বিতর্ক করছে এবং পক্ষে বিপক্ষে কথাবার্তা হচ্ছে। এগুলো বলতে গেলে রীতিমতো মহাভারত তৈরি হয়ে যাবে। এখন প্রশ্ন হলো যে আসলে কি প্রধানমন্ত্রী পদের জন্য খুব বেশি শিক্ষা এবং দীক্ষার দরকার আছে কিনা? আমি মনে করি যে না, দরকার নেই। প্রথম হলো যে তার ভিতরে একটা ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে। লি কুয়ানের একটা ভাষণ আমি শুনছিলাম। লি কুয়ান মানে সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা। আপনারা জানেন হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ম্যান ইন দিস সেঞ্চুরি। এই শতাব্দীর সবচেয়ে সেরা এবং সফল একজন রাজনীতিবিদ। তো তিনি রাজনীতিবিদদের এক নম্বর চরিত্র বলেছেন যে ও জন্ম নেবে একজন নেতা হিসেবে। জন্মের পর থেকে সে তার ভালো খাবারটি, ভালো জিনিসটি বন্ধু বান্ধবকে দেবে, মানুষের সংস্পর্শ তার ভালো লাগবে এবং সবসময় সে জনগণের মধ্যে মিশে থাকার চেষ্টা করবে। এই অভ্যাস যদি তার থাকে, তার আর কোনো যোগ্যতা থাকার দরকার নেই, এর জন্য দরকার একটা হৃদয়। তো কাজী তারেক রহমান সাহেবের এই যোগ্যতা আছেন কিনা তার একান্ত আপনজন, ময় মুরব্বী, পরিবারের যারা লোকজন আছেন তারা বলতে পারবেন যে জন্মের পরে তিনি তার বাড়ির লোকজন, তিনি তার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তাদের জন্য আসলে তিনি কি করেছেন। তার যখন কিছু ছিল না তখন তিনি কি করেছেন। বাবার পকেটের 100 টাকা নিয়ে, এমনকি চুরি করে, সে কি কোনো কল্যাণকর কাজ করেছেন, মানুষের উপকার করেছেন? তাহলে তার মধ্যে নেতৃত্বের গুণাবলী আছে। যদি এটা থাকে তাহলে তার আর কিচ্ছু দরকার নাই। আর যদি এটা না থাকে, কোনো অবস্থাতেই সে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও সে নেতা হতে পারবেন না, প্রধানমন্ত্রী হতে পারবেন না, শুধু পদটা আর চেয়ারটা ধরে রাখতে পারবেন। আর বাকি যত লোকজন আছে তালি বাজালো, যা কিছু করলো, কিন্তু দিন শেষে মোহাম্মদ বিন তুগলকের মতো তুগলকি কাণ্ড ঘটতে থাকবে। তো কাজেই তার যদি নেতৃত্বের গুণাবলী থাকে তাহলে তিনি পারবেন। তার আর কোনো এডুকেশন, বংশমর্যাদা কোনো কিছু দরকার নেই, এটা থাকলে হয়ে যায়। আমরা যেমন লি কুয়ানের বাপের নাম জিজ্ঞাসা করি না, তারপর জুলিয়াস সিজারের বাপের নাম কি আমরা জানি না, নেপোলিয়ন বোনাপার্টের বাবার নাম কখনো আমাদের জানার দরকার হয় না, আলেকজান্ডারের বাবার নাম আমরা জানি ইতিহাসের কারণে, কিন্তু আরো বড় বড় যে সকল মহান ব্যক্তি রয়েছেন, চে গুয়েভারের বাবার নাম আপনি জানেন? ফিদেল ক্যাস্ট্রোর বাবার নাম জানেন? নেলসন ম্যান্ডেলার বাবার নাম জানেন? ইয়াসির আরাফাতের বাবার নাম জানেন? আমরা জানি না। এরকম মহাত্মা গান্ধীর বাবার নাম জানেন? জানেন না। আবুল কালাম আজাদের বাবার নাম আমি জানি না, মাওলানা আবুল কালাম আজাদের বাবার নাম জানি না। তো যখনই কাউকে বাবার নাম বা মায়ের নাম দিয়ে অমুক ইবনে অমুক, ফলানা ইবনে ফলানা আরবিতে বলা হয়, অমুক ইবনে অমুক, তমুক ইবনে তমুক, ইট মিনস তার যোগ্যতা এক ধাপ নিচে নেমে গেল। তারেক রহমান সাহেবের ভিতরে একটা জিনিস আমার খুব ভালো লাগছে, যেটি শেখ হাসিনার মধ্যে ছিল না। তিনি প্রায় সব ক্ষেত্রেই তার পিতার পরিচয় বহন করতেন, শেখ পরিবারের সেই শেখ শব্দটি ব্যবহার করতেন এবং এটা নিয়ে তার পরিবারের মধ্যে বিরোধ ছিল। তো সেই দিক থেকে তারেক রহমান সাহেবের এই পারিবারিক কোনো শেখ, সৈয়দ, মুঘল, পাঠান এই শব্দগুলো নেই। দ্বিতীয়ত হলো যে কখনই তিনি আমি বেগম জিয়ার পুত্র বা জিয়াউর রহমান সাহেবের আমি পুত্র এই ধরনের আমিত্ব তার মধ্যে আমি দেখিনি। তৃতীয়ত তার শ্বশুরও ভালো পরিবারের সন্তান, তার দাদারও একটা পরিচয় আছে। তা আমরা যেমন, আমি নিজেও দেখা গেল যে অনেক সময় কথা বলতে গিয়ে নিজের অজান্তে দাদার নাম, মামার নাম, খালুর নাম
এবং তারা হয়তো অনেকে দূর সম্পর্কের, একেবারে কাছে না, কোনো মতে একটু রক্তের সাথে আমার আত্মীয়তা আছে, ব্রিটিশ জমানাতে হয়তো একটা ভালো পদ পদবি ছিল। তো সেটা আমি বলি, সেটা আমি বলে ফেলি নিজের অজান্তে। আমি বহুবার চেষ্টা করেছি যে আমি কথাগুলো বলবো না। এর কারণ হলো যে সে ব্রিটিশ আমলে আমার কোন আত্মীয় ছিল সেটা তো মানুষ জানেও না। আমি না, আমার মুখে শুনে তারা হয়তো নাম জানতেছে, কিন্তু সবাই তো ধরেই নিচ্ছে যে গোলাম মোল্লা রনি একটা এই পজিশনে আছে, পরিচিত একটা ব্যক্তি, আমার কি দরকার। কিন্তু মানে নিজের অজান্তে এই জিনিসগুলো বের হয়ে যায়। তো সেই দিক থেকে দেখেন আমার যে দুর্বলতা, সেই দুর্বলতা তারেক রহমান সাহেবের নেই। তারও হয়তো খুঁজলে তার শ্বশুরের নাম সে বলতে পারতো, তার চাচা শ্বশুরের নাম বলতে পারতো, তার সেই দাদার নাম তিনি বলতে পারতেন, আরো অনেক কিছু, কিন্তু সেই জিনিসগুলো তিনি বলছেন না। ইটস এ গুড সাইন। তো সব মিলিয়ে হয় কি, ভালো মন্দ মানে সে যে শেষের কবিতা আমারে যে দেখিবারে পায়, হ্যাঁ, তো ভালো মন্দ মিলায় সকলেই। এখন আমরা একজন নেতা পেয়েছি, একজন নেতা এসছেন, তিনি আমাদের সমাজে বেশ পরিচিত। তারপর তিনি তো এখন 62 বছর বয়স। যেদিন থেকে রাজনীতিতে আসছেন সেই তারও আগের থেকে, অর্থাৎ আমরা 87-88 সন থেকে তারেক রহমান সাহেবের নাম শুনে আসছি। 91 থেকে হালকাভাবে দেখেছি, 2001 সনে একেবারে পরিপূর্ণভাবে দেখেছি। ফলে তিনি যা আছেন তাই তো আছেন। তার লেখাপড়া যদি ইন্টারমিডিয়েট ধরেন, ইন্টারমিডিয়েট, যদি বলেন যে ম্যাট্রিক ফেল করছে, তাও ম্যাট্রিক ফেল করছে, অসুবিধাটা কি। তো বাংলাদেশে তো ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোক, আলী রিয়াজের মতো লোক, এরা তো পাস বাদ রাখে নাই। ফং ফং পাস ছাড়া আর চাঁদের দেশে গিয়ে একটা পিএইচডি ডিগ্রি আনা ছাড়া মোটামুটি ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যাবিনেটে এই দুনিয়ার যত ডিগ্রিধারী লোক আছে, কেউ মুখ বাঁকা করে ইংরেজি বলেন, কেউ ঘাড় বাঁকা করে চলাচল করেন, কেউ পাছা দুলিয়ে দুলিয়ে সেই ঘোড়া যেভাবে চলে ওইভাবে, মানে নিজের বুদ্ধি যে সব পাছার উপরে এসে গেছে, নিতম্বের উপরে বুদ্ধি থক 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 করে, এরকম লোক নিয়েও তো তিনি একটা ক্যাবিনেট গঠন করেছেন। বড় বড় বুদ্ধিজীবী, বিশাল পেট, বিশাল গলা, বিশাল টাক, টাক দেখলে মনে হয় যে আরে বাবা রে বাবা, এত সুন্দর মানুষের টাক হতে পারে। এরকম বড় বড় অর্থনীতিবিদদেরকে নিয়েও তিনি ব্যাংকগুলোকে ডুবে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং সেই যোগ্যতা নিয়ে, নোবেল পুরস্কার নিয়ে, সবকিছু নিয়ে তারেক রহমান সাহেবের জন্য একটা ট্রফি তৈরি করে সেই ট্রফিটা লন্ডনে তার হাতে অর্পণ করে দিয়ে, বাবারে আমাকে বাঁচান। তাহলে এখানে বিদ্যার কি লাভ হলো, বুদ্ধির বা কি লাভ হলো, কানেক্টিভিটির কি লাভ হলো। তো এই যে একটা তারেক রহমান, তিনি সেই সব আগের কথা বাদ দেন, যদি আমরা 2001 থেকে আজকের দিন পর্যন্ত ধরে 28 বছর ধরে তিনি ন্যাশনাল পলিটিক্সে তিনি আসলে কিং মেকার। তো সেই কিং মেকার যে মানুষটি আমরা দেখে আসছি, তো এই সময়ের মধ্যে তো আমার অনেকে কুতুবে রব্বানি, হ্যাঁ, তালেবানি কুরকুরানি, হ্যাঁ, জালেবানি ফুরফুরানি, আমরা জান্নাতের টিকিট থেকে শুরু করে সেই কি বলবো, তেল ছাড়া বাবা ভান্ডারি, তেল ছাড়া চলে না রেলগাড়ি, কত কিছু, দেওয়ানবাগি, অমুক বাগি। আমাদের তো অলি আল্লাহ গাউস কুতুবের অভাব ছিল না। আমাদের তো মানে জ্ঞানী গুণী দার্শনিক পণ্ডিত ব্যক্তি, প্রফেসরদের অভাব ছিল না, যাদের মানে যারা অক্সফোর্ডে পড়ায়, ক্যামব্রিজে পড়ায়, এই সমস্ত লোক। তো এত কিছু থাকা সত্ত্বেও আমরা কেন বারবার বিএনপির কাছে মরতে গেলাম, কেন আমরা বারবার তারেক রহমান সাহেবের গাড়ির সামনে দৌড়াচ্ছি, গাড়ির নিচে পড়ার জন্য আমরা পাল্লা দিচ্ছি যে চাকা, গাড়ি আসো আসো আসো, আমাকে একটা চাপা দাও। আমি এটা চাপা দিলে আমার ঠ্যাং ভেঙে গেলে লোকজন বলবে যে না, বাঘের বাচ্চার মতো একটা কাজ করেছ। তো এই কাজগুলো আমরা কেন করছি? ইট মিনস যে হি হ্যাজ এ ম্যাগনেটিক পাওয়ার, হি হ্যাজ এ লিডারশিপ কোয়ালিটি, হি হ্যাজ সামথিং হুইচ উই ডোন্ট হ্যাভ। আমাদের সেটা নেই। আর না থাকার কারণে আমরা ভিক্ষুকের মতো তার কাছে যাচ্ছি। আবার সোসা লোভীর মতো আমরা জিব্বা তার জন্য বের করে রাখছি। আবার আমাকে কেন ডাকে না, আমাকে কেন বলে না, এই জন্য অভিমান করে আমি যা মুখে তাই বলছি। আমি তার মতো প্রধানমন্ত্রী হতে পারছি না, তার মতো কাছাকাছি যেতে পারছি না, এই জন্য রাগে ক্রোধে আমার গাল ফেটে যাচ্ছে। এই জন্য রাগ বেটা তোর কার্ড, এই সমস্ত ভাবে গালাগালি করছি। আর আমার যত বট বাহিনী আছে, ইউটিউবার আছে, ফেসবুকার আছে, তাদেরকে বলে দিচ্ছি চালাও, গালি চালাও। আগে বলে না গুলি চালাও, এখন গালি চালাও, ন্যাংটা করে দাও, উলঙ্গ করে দাও, বিনিময়ে টাকা নাও।
তো এই অবস্থায় যে বিতর্ক চলছে, সেই বিতর্কে বিএনপি কি লজ্জিত, ক্ষুব্ধ নাকি গর্বিত, এটা বিএনপির লোকজন ভালো বলতে পারবেন।